আজকের ভিডিওতে ব্যথা, যন্ত্রণা, জ্বালা ইত্যাদি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি প্রথমে লিখে ফেলি যে রোগটি কী, তারপরে রোগটি সম্পর্কে কিছু ধারণা দেব আপনাদের। রোগটির নাম হচ্ছে আর্টারাইটিস। একে বাংলায় বলা হয় ধমনী প্রদাহ। ধমনী প্রদাহ। এবার এই ধমনী কোথায় থাকে, ধমনী কি, এই বিষয়ে আপনাদের একটু ধারণা দিই। ধমনী হচ্ছে আমাদের শরীরে ছোট বড় বিভিন্ন রকম ধমনী আছে, অসংখ্য ধমনী আছে আমাদের বডিতে। তো আমাদের এই বডিতে একেবারে কারেন্টের তারের মতো বা ওই জালের মতো, নেটের মতো সারা শরীরে ছড়িয়ে রয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদের একটা পিকচার দেখানোর দরকার। আপনারা এই পিকচারটি একটু ফলো করুন। দেখুন এখানে তারের মতন দেখানো হচ্ছে, যেগুলো ওগুলোই হচ্ছে ধমনী। এই ধমনীকে ইংলিশে বলা হয় আর্টারি, ঠিক আছে। এবার এই ধমনের কাজটা কি? এই ধমনের কাজটা হচ্ছে আমাদের হার্ট থেকে বিশুদ্ধ রক্ত সমস্ত শরীরে পৌঁছিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমাদের এই ধমনের কাজ। এবার কোনো কারণে যদি এই ধমনীগুলোর যে প্রাচীর থাকে, মানে দেওয়ালগুলো থাকে, সেই দেওয়ালগুলো যদি শক্ত হয় বা জমাট বেঁধে যায়, ফুলে যায়, তখনই ওই ধমনীর মধ্যে কিন্তু প্রদাহ, জ্বালা, বেদনা শুরু হয়। মানে এত পরিমাণে রুগীর অস্বস্তি সৃষ্টি করে, বিশেষত ব্যথায় রুগী কিন্তু পাগলের মতো আচরণ করে। হ্যাঁ, তো এই যে রোগ, এই রোগটিকে বলা হয় ধমনীর প্রদাহ বা আর্টারাইটিস। তাহলে পরিষ্কার করে বোঝা গেল যে এই আর্টারাইটিস বা ধমনীর প্রদাহ কী। তো বিশেষ করে আমরা হোমিওপ্যাথিতে প্রচুর সংখ্যক ব্যথা যন্ত্রণা রুগী পাই এবং এই ব্যথা যন্ত্রণার রুগী কিন্তু খুবই বেশি, সারা পৃথিবীতে এই ব্যথা যন্ত্রণার রুগী খুবই বেশি। তো আমরা যদি সেই বেদনাগুলো যদি না বুঝতে পারি যে বেদনাগুলো কোন প্রকৃতির, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা করে হোমিওপ্যাথিতে আরোগ্য করা খুব কঠিন হয়ে যায়। আমাদের তো রোগ ধরে কোনো চিকিৎসা হয় না। এবার সেই রোগটি সম্পর্কে যদি আমরা জানতে পারি তো তদ্রূপ ঔষধ কিন্তু আমরা খুঁজেও বের করতে পারবো। তাই আমাদের রোগ সম্বন্ধেও কিছু একটু ধারণা থাকার দরকার। তো যাই হোক, তো এই যে ধমনী প্রদাহ যে রোগটির কথা আপনাদের বললাম, এই ধমনী প্রদাহ যখন প্রথম শুরু হয় তখন রোগীর কিন্তু বিশেষ একটা অসুবিধা হয় না, কিন্তু দিন যখন যায় বাড়তেই থাকে, তখন কিন্তু ধীরে ধীরে রোগী এমন একটা পর্যায়ে অবস্থা হয়ে যায়, শেষে একেবারে মারাত্মক অবস্থায় পরিণত হয়। তো এই রোগটি যদি আপনি অবহেলা না করে এই রোগটির যদি হোমিওপ্যাথি চিকিৎসা করান, তাহলে এই রোগটি কিন্তু সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে যায়। তো আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী 4টি রেমিডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। এবার এই রোগটি যদি চিকিৎসা করে আরোগ্য করতে হয়, তাহলে রুগীর দিকে বেশি খেয়াল দিতে হবে। তার মানে আমি বলতে চাইছি যে রুগী কোন ধরনের লক্ষণ দিচ্ছে, সেই লক্ষণগুলো ভালো করে বুঝতে হবে এবং সেই লক্ষণ সবথেকে বেশি কোন ঔষধের মধ্যে দেখা দিচ্ছে, সেই ঔষধটা প্রয়োগ করলেই কিন্তু এই রোগটা আরোগ্য হয়ে যাবে। এবার এই রোগের যে অধিক কার্যকারী কিছু রেমেডি অবশ্যই আছে। তো সেই সমস্ত রেমেডির ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পাই, সেই লক্ষণগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, এতে আপনাদের ঔষধ খুঁজতে সুবিধা হবে। তো আমি প্রথমেই বলবো এ রোগের একেবারে ফার্স্ট ক্লাস কার্যকারী একটা ঔষধ, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম। এবার এই ভ্যানাডিয়াম ঔষধের কিছু বৈশিষ্ট্য আছে, দেখুন আপনার রোগী সেই ধরনের বৈশিষ্ট্য বা লক্ষণ আছে কিনা।
প্রথম হচ্ছে এই যে ভ্যানাডিয়াম যে ঔষধটি, এই ভ্যানাডিয়াম ঔষধটি কিন্তু ফুসফুসের মধ্যে অক্সিজেন সরবরাহ করতে পারে। আর একটা কাজ আছে ভ্যানাডিয়ামের, সেটা হচ্ছে রক্তে এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন বাড়াতে পারে। তো রুগীর মধ্যে আপনি যদি এর অভাব দেখেন, এবার ঘটনাটি হচ্ছে যে রুগীর মধ্যে তাহলে আপনি কোন লক্ষণটি দেখবেন। এবার রুগীর যখন অক্সিজেনের অভাব হবে, মানে ফুসফুসের মধ্যে অক্সিজেনের অভাব হবে, রুগী তখন কিন্তু হাই তুলবে। সে রুগী আপনার সামনে বসেই, অর্থাৎ আপনার চেম্বারে বসেই রুগী কিন্তু মাঝে মধ্যে হাই তুলতে পারে। মানে ফুসফুসে অক্সিজেনের অভাব হলে কিন্তু এই হাই তোলা লক্ষণটি আসবে। তাহলে আপনি অনুমান করতে পারবেন যে ভ্যানাডিয়াম চাচ্ছে। এছাড়া আমি আর একটা কথা বলেছি যে হিমোগ্লোবিন বাড়াতে পারে, তার মানে ভ্যানাডিয়াম রুগীদের হিমোগ্লোবিন কম থাকে, মানে অ্যানিমিয়ার যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো কিন্তু আসবে। এবার অ্যানিমিয়ার লক্ষণ আসলে কি হয়, এই চর্মগুলো ফ্যাকাশে হয়ে যায়, বিভিন্ন জায়গায় গাল ঠোঁট এগুলো ফ্যাকাশে বর্ণের ধারণ করে, মানে অ্যানিমিয়া লক্ষণ প্রকাশ করে। এছাড়া ভ্যানাডিয়ামের আরও সুন্দর সুন্দর লক্ষণ আছে। আমি আপনাদের প্রথমেই বলেছি যে এটা কিন্তু অবশ্যই কিন্তু সেরার রোগ। এবার এই ভ্যানাডিয়ামের রুগীদের সেরাগুলো মোটা হয়ে যায়। এবার সেরাগুলো মোটা হলে আপনি বুঝবেন কি করে, এ রোগের বিশেষ একটা লক্ষণ দেয় না, তার জন্য আমি কিন্তু এ রোগের লক্ষণ কিন্তু বর্ণনা করিনি। এ রোগের কিন্তু বিশেষ একটা লক্ষণ দেয় না। এবার এগুলো তো অভ্যন্তরীণ বিষয়। এবার রুগীর যে শিরাগুলো মোটা হয়ে যাচ্ছে আপনি বুঝবেন কি করে, তার লক্ষণ ভ্যানাডিয়ামে কী দেবে। এবার এই ভ্যানাডিয়ামের রুগীরা বলবে তার এই হাড়টা মনে যেন সংকুচিত হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তখন কিন্তু বুঝতে হবে যে রুগীর কিন্তু এই শিরাগুলো মোটা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভ্যানাডিয়াম ঔষধটির কথা ভাবতে পারেন। এছাড়াও ভ্যানাডিয়ামের রুগীদের ক্ষুধাহীনতা, কম্পন, পাকস্থলীর গোলযোগ, এই সমস্ত উপসর্গ, তারপরে দৃষ্টিহীনতা মানে দৃষ্টিশক্তি, দেখার শক্তি কমে যায়, এই ধরনের লক্ষণগুলো দেবে। তো আমি মোটামুটি ভ্যানাডিয়ামের রুগীদের এই রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলো আসতে পারে সেইগুলো সম্পর্কে আমি বললাম। এবার যদি আপনি ভ্যানাডিয়াম ঔষধটি প্রয়োগ করতে চান তাহলে 6 বা 30 শক্তি, এই দুটো শক্তি কিন্তু অধিক কাজ করে, এবং আপনাকে ডোজও নিতে হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়। এবার আপনি যদি 6 শক্তি নিতে চান তাহলে দিনে 3 থেকে 4 বার, আর যদি 30 শক্তি নিতে চান তাহলে দিনে 2 বার ব্যবহার করবেন, অবশ্যই খাওয়ার আগে। এবং আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজটা আপনি কীভাবে বানাবেন সেটা এই ভিডিওটার শেষের দিকে আমি আপনাদের বলে দেব। এবার নাম্বার 2তে বলবো খুব গুরুত্বপূর্ণ এ রোগের একটি রেমেডি। তো রেমেডিটির নাম হচ্ছে অরাম মেটালিকাম। এবার এই অরাম মেটালিকাম ঔষধটির কথা আমরা কখনোই ভাবতে পারি যখন আমরা দেখব যে রোগীর শরীরের কোনো তেজস্ক্রিয় পদার্থের অবনতির হেতু এ রোগটি হয়েছে, যদি আমাদের ধারণা হয় তাহলে আমরা অরাম মেটালিকাম ঔষধটির কথা ভাবব। আমি আরেকটু সহজ করে দিই, আমাদের চায়না এবং অ্যাসিডফস যে ঔষধ আছে সেই ঔষধে আপনি দেখবেন যে শরীরের কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু কোনো রোগ হলে ভাবতে পারেন। তবে আমি আপনাদের বলবো যে এই রোগটি অর্থাৎ ধমনির প্রদাহ বা আর্টারাইটিস, এই রোগে যদি আক্রান্ত হয় তাহলে ওই চায়না এবং অ্যাসিডফসের কথা না ভেবে আপনি কিন্তু অরাম মেটালিকাম ঔষধটির কথা অবশ্যই ভাবতে পারেন। এবং অরাম মেটালিকাম ঔষধটি নির্বাচনের আরও সহজ পন্থা রয়েছে। সেটা হচ্ছে যে রুগীরা মনে করে তার মাথা, ধমনী এবং লিভার কোনো কাজ করছে না, এরকমটি কিন্তু অনুভব করে। রুগীরা বলবে আমার মাথায় কোনো কাজ করছে না, পেটেও কোনো কাজ করছে না, মনে হচ্ছে শিরা দিয়ে রক্ত চলাচলই করছে না। রুগী কিন্তু এই ধরনের অভিযোগ করবে। এছাড়াও অরাম মেটালিকামে রুগীদের আরও সুন্দর কিছু বৈশিষ্ট্য বা লক্ষণ দেখা যায়। সেগুলো হচ্ছে কীরকম, রুগীরা কিন্তু সহজে রেগে যায়, ভবিষ্যতের আশা ছেড়ে দেয় এবং মাঝে মধ্যে কিন্তু আত্মহত্যারও কিন্তু চেষ্টা করে। রুগীদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পুরোভাবে ফুটে ওঠে। এবার আপনি যদি এই অরাম মেটালিকাম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ওই আগের ঔষধের মতো, তার মানে 6 বা 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসেবে ব্যবহার করতে পারেন। এবার আমি নেক্সটে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি সম্পর্কে। রেমেডিটির নাম হচ্ছে ফেরাম্পাস।
এবার এই ফেরামফাস এই শিরার প্রদাহের একটা উৎকৃষ্ট ঔষধ। এবার এই ফেরামফাসের ক্ষেত্রে আমরা কি লক্ষণ দেখতে পারবো? তো ফেরামফাস ঔষধটি যদি নির্বাচন করতে চান তাহলে একটি কথা সবার আগে মনে রাখতে হবে যে ফেরামফাসের রোগীদের নাড়ির গতি কিন্তু বেশি। এবার একটা মানুষের 18 বছর বয়স হলে তার নাড়ির গতি নর্মাল হচ্ছে 7 থেকে 72 বার, কিন্তু এই ফেরামফাসের রোগীদের নাড়ির গতি বেশি হবে। আর একটা কথা হচ্ছে যে এই ফেরামফাসের রোগীদের যে শিরাগুলো, সেই শিরাগুলো যদি আপনি হাত দিয়ে দেখেন, এখানে যখন পালস বিটটা দেখবেন তখন এখানে একটা হাত বুলিয়ে দেখবেন, মনে হবে দড়া দড়া, মানে দড়ায় যেমন গিট 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 থাকে, তো ফেরামফাসের রোগীদের কিন্তু সেরকম গিট গিট থাকে। এছাড়া আরও কিছু লক্ষণ প্রকাশ পায়, এই ফেরামফাসের রোগীদের বুক ধড়ফড় করে এবং অ্যানিমিয়া লক্ষণ প্রকাশ পায়, মানে রক্তাল্পতা হলে যে ফ্যাকাশে চেহারা হয়ে যায়, সেই ফ্যাকাশে লক্ষণ কিন্তু হয়। এইবারে যে ফেরামফাস যে ঔষধটি, এই ঔষধটি আমাদের কিন্তু সেন্টিসেমেল পটেন্সিরও ঔষধ হয়, তবে এই রোগটির ক্ষেত্রে বায়োকেমিক ঔষধটি কিন্তু ভালো কাজ করে, বায়োকেমিক ঔষধ। এবার বায়োকেমি ঔষধ আপনি কিভাবে ব্যবহার করতে পারেন? এবার বায়োকেমি 12Xটা ভালো কাজ করে এই রোগের, আমি তাই বলবো আপনি শততমিক পটেন্সিরি ঔষধ ব্যবহার করতে পারেন। এবার যদি এই বায়োকেমি ঔষধ যদি 12X মানে 12X ব্যবহার করতে চান তাহলে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার রোগীকে খাওয়াতে পারেন। আমি সর্বশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডির কথা বলবো। তো রেমেডিটির নাম হচ্ছে প্লাম্বাম মেটালিকাম। এবার এই প্লাম্বাম মেটালিকামের রুগীদের কোন ধরনের লক্ষণগুলো থাকে? এই প্লাম্বাম মেটালিকামের রুগীদের ধমনী শক্ত হয়ে যায়, ধমনীগুলো শক্ত হয়ে যায়। আপনি হাত দিয়ে স্পর্শ করলে বিভিন্ন জায়গায় যেখানে ব্যথা হচ্ছে, যেখানে অসুবিধা হচ্ছে, সেখানে বুঝতে পারবেন যে এই তারের মতো এই ধমনীগুলো কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে। আর মাংসপেশিতে শুষ্কতা একটি বিশেষ লক্ষণ, মানে আমাদের শরীরে যেখানে যেখানে মাংসপেশি আছে, যেমন এইখানে উরুতে, পেটে, এই যে সমস্ত জায়গায় মাংসপেশি আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু শুষ্কতা থাকে। বিশেষ করে এই শুষ্কতা লক্ষণটি শরীরের একটি নির্দিষ্ট অঙ্গে থাকে, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে। আর যে অঙ্গে যে মাংসপেশিতে শুষ্কতা থাকে সেখানে কিন্তু শক্ত হয়ে যায়। কথাটা একটু জটিল হয়ে গেল। দেখবেন যে আপনি প্লাম্বাম মেটালিকামের রুগীদের একটি বিশেষ লক্ষণ দেখতে পারবেন, শরীরের কোনো একটা নির্দিষ্ট অঙ্গ শুকিয়ে যাচ্ছে, না হলে না হলে সেই জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে। সেটা একটা হাতে হতে পারে, একটা পায়ে হতে পারে, ঠিক আছে? সেটা এই হাতের এই কনুই পর্যন্ত হতে পারে, যে এই হাতের কনু এই একবারে আঙুল থেকে হাতের কনুইটা শক্ত হয়ে যাচ্ছে, এখানে শুকিয়ে যাচ্ছে, একটা ড্রাইনেস ভাব হচ্ছে, এরকম কিন্তু আপনি দেখতে পারবেন। এছাড়া প্লাম্বাম মেটালিকামের রুগীদের এই চুল কিন্তু উস্কো শুষ্ক হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, চুল কেমন যেন সে শুষ্ক হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। প্লাম্বাম মেটালিকামের রুগীদের প্রেশার বাড়ে, মানে হাই প্রেশার হয়ে যায়, এগুলো কিন্তু প্লাম্বাম মেটালিকামের রুগীদের বাড়বে। আবার এই প্লাম্বাম মেটালিকামের রুগীদের ক্ষেত্রে এদের কিন্তু একটু প্রলাপ বকা ভাব থাকে, মানে এরা একটু বেশি বকে। এছাড়াও প্লাম্বাম মেটালিকামের রুগীদের বারবার মূত্রত্যাগের একটা আকাঙ্ক্ষা হয়, এ রোগে যখন আক্রান্ত হয় তখন বারবার কিন্তু নিষ্ফল মূত্রবেগ হয়, মানে প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবে যায়, সেটা কিন্তু প্রস্রাব কিন্তু হয় না। তো এই যে প্লাম্বাম মেটালিকামের আমি মোটামুটি যে লক্ষণগুলো বললাম, যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে এই লক্ষণের মধ্যে কিন্তু মোস্ট অফ থাকবে। এ দেখে আপনি বুঝতে পারবেন যে রোগী কিন্তু প্লাম্বাম মেটালিকাম চাইছে। এবার এই প্লাম্বাম মেটালিকামের রুগীদের অনেক সময় পক্ষাঘাত দেখা যায়, মানে প্যারালাইসিস যে রোগটি সেটা কিন্তু দেখা দেয়। এবার আপনাকে খেয়াল রাখতে হবে যে প্লাম্বাম মেটালিকামের রুগীদের পক্ষাঘাত কিন্তু এই উপরের অঙ্গে হয়, নিচের অঙ্গে বিশেষ কিছু হয় না, পক্ষাঘাত হয় না। সেটাই হাতে হতে পারে, হাতের কনুই হতে পারে, এই ঘাড় হতে পারে, যে কোনো ঊর্ধ্বাঙ্গের এক অঙ্গের কিন্তু পক্ষাঘাত হতে পারে। সুতরাং এই লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে রুগী কিন্তু অবশ্যই প্লাম্বাম মেটালিকাম চাচ্ছে। এবার প্লাম্বাম মেটালিকাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এ রোগের ক্ষেত্রে কার্যকারী ঔষধ আছে 30 আর 200। যদি আপনি 30 শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে 2 বার, আর যদি 200 ব্যবহার করতে চান দিনে 1 বার ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের সূক্ষ্ম মাত্রায় ডোজ বলে দেব। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা কী সেটা এক কথায় বোঝানো যায় না। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা কী, সেটা কিভাবে ব্যবহার করতে হয়, কীভাবে বানাতে হয়, এর সুন্দর ভিডিও আছে এই চ্যানেলের 18 নং ভিডিওতে। এবার ওই ভিডিওটি একটু জটিল আছে, একটু বড় আছে, গাণিতিক ব্যাখ্যা করা আছে আর কি।
তা আমি আপনাদের অর্ডিনারি একটা পন্থা বলে দিচ্ছি, মোটামুটি সূক্ষ্ম মাত্রায় হবে। সেই নিয়মটা হচ্ছে কীরকম, আপনি 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নেবেন, ঠিক আছে, 500 ml, ঠিক আছে। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নেবেন, এর মধ্যে আপনি আরএস দেবেন, মানে রেকটিফাইড স্পিরিট, হোমিওপ্যাথি দোকানে কিনতে পাওয়া যায়। এই 500 ml জলের মধ্যে আরএস দেবেন 10 থেকে 20 ফোঁটা, আপনি 10 ফোঁটা দিতে পারেন, 15 ফোঁটা, 16 ফোঁটা যাও দিতে পারেন। দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নেবেন। এবার আপনার নির্বাচিত ঔষধ, মানে আমি যে ঔষধগুলো বললাম, সেই ঔষধে সবথেকে বেশি কমন আছে রুগীর মধ্যে কোন ঔষধটি, আপনি সেই ঔষধের যে শক্তিগুলো আমি বললাম, আপনি যে কোনো শক্তি ব্যবহার করতে পারেন, তার এই 500 ml জলের মধ্যে আপনি দেবেন 1 ড্রপ, ঠিক আছে, 1 ফোঁটা ঔষধ দেবেন 500 ml জলের মধ্যে। এবার এই 500 ml জলের মধ্যে, একটা পাউন্ডের বোতল হলে ভালো হয়, কাচের বোতল 450 ml ধরে, তো সেটা আপনি গুলিয়ে মিশিয়ে নিলেন। এবার এইখান থেকে আপনি যদি 2 টেবিল চামচ, মানে ওই যে পাউন্ডের বোতলে যে মুটকিটা থাকে, ওই মুটকির 2 মুটকি খাওয়ালেই কিন্তু 2 চা চামচ হয়ে যাবে, সেটাই হবে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ। আপনি একবার খাওয়াতে পারেন, আমি যেভাবে বললাম, আপনার ইচ্ছা মতো সেইভাবে খাওয়াতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।